রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় এক পোশাক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে ঘটা দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীরা উভয় দিকের রাস্তা বন্ধ করে দেন। ফলে রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। রোজার মধ্যে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাক চাপায় এক নারী নিহত হন। আহত হন আরও একজন। সহকর্মীর মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উভয় পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এমন অবস্থায় বনানী ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। এর প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য সড়কেও। কোনো দিকেই কুল পাচ্ছি না, ওইদিকেও প্রচণ্ড জাম। আমি যখন বাংলা মোটর দিকে আসছি দেখি যে কারণ বাজার দিকে পুরো সিল করা, তো চিন্তা করলাম মগবাজার দিয়ে ঘুরে হাতির চিল দিয়ে বাইরে হয়ে যাবো। এইদিকে একই অবস্থা। স্বাভাবিক সময় আমাদের 15 মিনিট লাগে, এখন 20 মিনিট লাগে, আর এখন তো 1-1.5 ঘন্টা লেগে গেছে। জামের কোনো আগা কথা পাইতেছে কি কারণে জাম হইতে আছে, 3 ঘন্টা ঘুরতে আছে এক যাত্রী নিয়ে। তীব্র যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। অনেকে বলছেন নিকট অতীতে এমন দীর্ঘ যানজটের কবলে পড়েননি তারা। সকালবেলা অফিস টাইমে একটু জ্যাম পড়ে, বাট আজকে অসহনীয় জ্যাম। এর আগে এত জাম দেখি নাই হাতে চলে। 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসা যায়, কিন্তু আজকে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। এখনো কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নাই। সড়কের দুই পাশেই গাড়ি চলাচল বন্ধ। গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়ে অনেকে রওনা দেন পায়ে হেঁটে। 4 ঘন্টা জ্যামে ছিলাম বনানী উত্তরার থেকে আসার সময়। আসতে গেলে আমরা 1.5-2 ঘন্টা টাইম নষ্ট করে আসি। আমাদের পড়ালেখা হয় না, রোজার মধ্যে একটা ভোগান্তি নাই এগুলা। যাবো যমুনা ফিউচার পার্ক, ভিসা জমা দিতে 10টায় টাইম ছিল, ঢুকতে পারিনি। পরে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাতে রিমান্ড শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আলোচিত এই মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর ও তাদের মা জাবেদা বেগম। ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। রোববার রাতে আইএসপিআর এ তথ্য জানিয়েছে। শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগপত্র জমা দিয়েছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, পদত্যাগের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আমাতুল আপনাকে। আসলে ঠিক আপনি যেমনটি বলছিলেন, আমরাও সেই সূত্র ধরেই কিছুক্ষণ আগেই কিন্তু জানতে পারি যে বিষয়টি হলো যে আমরা জানি যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আসলে 3 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, যার মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই শিক্ষা মন্ত্রণালয়ের। তিনি অল্প কিছুক্ষণ বেলা 2টার দিকে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি তার পদত্যাগ পত্রটি জমা দিয়েছেন। তবে সেটি কী কারণে জমা দিয়েছেন, কী কারণে পদত্যাগ করলেন, সে বিষয়টি কিন্তু আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি কিন্তু সেই বিষয়গুলো বলেনি। তিনি যেটা জানিয়েছেন যে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি কিন্তু তার পিএসের মাধ্যমে এর মধ্যে সেই পদত্যাগ পত্রটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন। তবে আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আসলে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর বা তারা উপদেষ্টাদের শপথ নেওয়ার পর কিন্তু 3 জন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা 3 জন বিশেষ সহকারী নিয়োগ দেন এবং 3 জন বিশেষ সহকারী 3 জন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যার মধ্যে একজনকে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, একজন স্বাস্থ্য এবং আমিনুল ইসলাম অধ্যাপক আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। গত সপ্তাহে আমরা একটি বিষয় যেটি শুনতে পেয়েছিলাম যে আরও একজন নতুন উপদেষ্টা যখন শপথ নিলেন সেই সময়টিতে কিন্তু এই অধ্যাপক আমিনুল ইসলামের নামটি এসেছিলেন যে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন বা শিক্ষা উপদেষ্টা হতে যাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাই যে আসলে সে বিষয়টি না, সেটি আসলে অন্য একজন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, অন্য উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। তিনি হলেন সিআর আবরার খান, অধ্যাপক সিআর আবরার। তিনি কিন্তু শপথ নিয়েছেন
শিক্ষা উপদেষ্টা হিসেবে তাকে শিক্ষা উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিষয় থেকেই তখন থেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু নানা মানুষের মনে একটু গুঞ্জন ছিল। তার মধ্যে হয়তোবা আমরা জানতে পারি যে তার মধ্যে কিছুটা ক্ষোভ ছিল। হয়তোবা সেই ক্ষোভ থেকেই যেহেতু তার নামটি আসছিল যে অধ্যাপক আমিনুল ইসলাম শিক্ষা উপদেষ্টা হচ্ছেন, পরবর্তীতে সরকার সেই সিদ্ধান্তটি বদলে সিআর আবরারকে আসলে শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সেই বিষয়টি আসলে হয়তোবা তার মধ্যে কিছুটা কাজ করেছে। সেই বিষয়টি থেকেও হয়তোবা সে পদত্যাগ করতে পারে, সেই বিষয়টি আমরা ধারণা করছি। তবে এই বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট করে কিছুই বলতে পারছে না। হয়তোবা সরকারের ইচ্ছাই তিনি পদত্যাগ করছেন এমনটিও আমরা শুনতে পেয়েছি। তিনি অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এই মন্ত্রণালয়ে ছিলেন এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি গণমাধ্যমের সামনে কোনো কিছুই বলতে রাজি হননি। তিনি শুধু যে বিষয়টি বলেছেন যে তিনি তার ব্যক্তিগত কারণেই পদত্যাগ পত্রটি তিনি জমা দিয়েছেন, এর বাইরে আসলে কিছু বলতে পারছি না। আমরা হয়তোবা অল্প কিছুক্ষণ পরে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে যেহেতু পদত্যাগ পত্রটি পাঠানো হয়েছে, সেই মন্ত্রিপরিষদ বিভাগে আমরা আসলে যাব এবং সেখানে গিয়ে জানার চেষ্টা করব আসলে পদত্যাগ পত্রে কি কারণ দেখিয়েছে বা কেনই বা তিনি পদত্যাগ করলেন। এই বিষয়গুলো হয়তো পরবর্তী জানার পর আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। আপাতত আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাতুল। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে রাজধানীর হাইকোর্টের সামনে এ মানববন্ধনে অংশ নেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, সকল আন্দোলন সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে প্রতিনিয়ত নারীর প্রতি নির্যাতনের পরিমাণ বাড়ছে। দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরকারের নিকটে শুনতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে তাদের যে সদিচ্ছার অভাব, সেটি আমরা লক্ষ্য করছি। অবৈধ টাকার সাথে অপরাধের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসন ঠিক থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হতো না, যার দায় অন্তর্বর্তীকালীন সরকারের। সকালে নয়াপল্টনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর আইনি দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। দ্রুততম সময়ে শিশুটির উপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য ধর্ষকরা, অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ের কম্পন তৈরি হয়। এইটাই হচ্ছে আইনের শাসন। এইটার জন্যই 15 বছর আমরা লড়াই করেছি, এর জন্য এত আত্মত্যাগ। এই জন্য আরেক দস্যু প্রধানমন্ত্রী বেগম কি বলে শেখ হাসিনা, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষার্থীরা জড়ো হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী সড়ক অবরোধ করে তারা। এ সময় এক সমাবেশে আসিয়া সহ সকল ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেছেন, 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। এসব দলের মতামতের উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, বৃহস্পতিবারের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত ঐক্যমত্য কমিশনকে জানাবে বলেও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। পর ঐক্যমত্য কমিশনের সদস্যরা 3 দফা বৈঠকে মিলিত হন এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনগুলো থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করেন। 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয়। এইসব ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোকে যুক্ত করা হয়নি।
পুলিশ সংস্কার কমিশন মনে করেন যে তাদের সুপারিশসমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কক্ষে বেলা 11:30টায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাই কমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন। বৈঠকে সংসদ নির্বাচন সহ রাজনৈতিক বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পরে সিইসি জানান, যে কোনো উপায়ে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে চায় কমিশন। আগামী ভোট অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য। আমরা নর্মালি বলেছি যে দেখেন, আপনারা তো ধরে নেই যে এখানে ইলেকশন এজেন্টসগুলো আছে। একটা ধরনের একটা ক্যান্ডিডেটের যখন এজেন্ট থাকে, ও ইলেকশন কন্ডাক্ট রুলস জানে না, কীভাবে ইলেকশন পরিচালনা করতে হয়, কী কী নিয়ম নীতি আমরা জানে না। একটা পার্টির কর্মী বা একজন ক্যান্ডিডেটের পরিচিত বা কর্মী তাকে এজেন্ট হিসেবে নিয়োগ করে দিল, সে আইন কানুন কিছু জানে। তাদের যদি একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করতে পারতাম, তাই এই কথাটা বলেছি। আর আপনারা যারা অবজারভার আসবে, এখন এই বাংলাদেশ সম্পর্কে জানে না, তাকে অবজারভার হিসেবে আপনারা নিয়ে আসলেন, কেউ একজন নিয়ে আসলো, নিয়ে আসার পরে সে আমাদের ইলেকশন সিস্টেম সম্পর্কে জানে না, আমাদের আইন কানুন সম্পর্কে জানে না, আমাদের বাস্তবতা সম্পর্কে জানে না, তাহলে তখন তো তাদের রিপোর্টিংটা প্রপার হবে না। রিপোর্ট খালি অবজারভার তো দিয়ে আমরা তাদের একটা ইলেকশন সম্পর্কে রিপোর্টিং করার জন্য। রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে 6টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী, এই 6 জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক অনুসন্ধান শুরু করে। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন চৌধুরী আলমের বড় ছেলে আবু সাইদ চৌধুরী হিমু। এ ঘটনায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান জিয়া সহ 18 জনকে। 2010 সালের 25 জুন রাজধানীর ইন্দিরা রোডের কাছ থেকে চৌধুরী আলমকে তার গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। আমরা একদম সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে শুরু করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া থেকে শুরু করে যারা আছেন লোকাল পলিটিক্স যারা করতেন তার সাথে এখন অবস্থার হওয়ার পর আমরা এখন চাচ্ছি যে আমাদের মামলাগুলা সুবিচার আশা করছি। পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। অদক্ষ চালক আর বেপরোয়া গতির কারণে মহাসড়কে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসব যানবাহন চালকদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেয় পাকশী হাইওয়ে পুলিশ। ফলে অবৈধ যানবাহন বন্ধে কার্যকর তেমন কোনো পদক্ষেপ নেয় না পুলিশ। প্রতিনিধি আলিফ হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার লালনশাহ সেতু এলাকার চিত্র এটি। পাকশী হাইওয়ে থানা এলাকার 35 কিলোমিটার মহাসড়ক জুড়েই এমন দাপট নিষিদ্ধ এসব যানবাহনের। ঢাকা কুষ্টিয়া এবং পাবনা ঈশ্বরদী মহাসড়কে চলছে সব ধরনের নিষিদ্ধ যানবাহন। এসব যানবাহন বন্ধে হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। চালকদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেন পাকশী হাইওয়ে থানা পুলিশ, এমন অভিযোগ চালকদের। পুলিশ গাড়ি ধরে সারে চাঁদা না দিলে গাড়ি চলতে দিচ্ছে না, খুব ঝামেলা করতেছে হাইওয়ে পুলিশ। মাসোহারা দিলে আমাদের কেস দেয় না, এখন আমরা দিনার জন্য এই আমাদের কেসের এই গরিব মানুষের উপরে যে অত্যাচার। গাড়ি নিয়ে বাড়ালে ধরেন 5,000 10,000 করে মামলা দিচ্ছে, কোনো কথা বলার চান্সই দিচ্ছে না। স্থানীয়রা জানায় মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ, কিন্তু যেসব পরিবহনের সাথে মাসিক চুক্তি নেই এমন যানবাহন আটক করে মামলা দেয় তারা। অদক্ষ চালক, বেপরোয়া গতি, যত্রতত্র পার্কিং আর যাত্রী ওঠানামা করার কারণে মহাসড়কে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তা থেকে এরা উঠে ডাইন বামে কোনো দিকে খেয়াল করে না, ডাইরেক্ট আমাদের সামনে মাথা বেড়ে দেয়। এটা আমাদের অতিরিক্ত সমস্যা হয়। হাইওয়ে রোডে থাকলে অবশ্যই আমাদের বিঘ্ন হয়, দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তবে এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।
ওই রকম করে তো হয় না, মাঝে মধ্যে যেটা চোখে পড়ে বা যেটা মনে হয় যে এটা ধরা দরকার এটা আটকায়। তাছাড়া একবারে সব গাড়ি দেখে চেক করে না, সব গাড়ি আর এত পুলিশও তো নাই যে সব জায়গায় তারা চেক করবে, এমনও সুযোগ নেই। মহাসড়কে এসব নিষিদ্ধ যানবাহন বন্ধে আরও কঠোর পদক্ষেপের পাশাপাশি কতিপয় অসাধু পুলিশ সদস্য ও দালাল চক্রের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার মাই টিভি বিশেষ। সারা মুসলিম বিশ্বে রমজান উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে দ্রব্যমূল্য কমানো হয়, কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে পবিত্র রমজান মাসে অস্বাভাবিক হারে বেড়ে যায় দ্রব্যমূল্য। ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য। এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ ভোক্তাদের। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের মূল্য সাধারণত কমে যায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান এলেই প্রতিটি জিনিসের দাম কমিয়ে দেন ব্যবসায়ীরা, কিন্তু বাংলাদেশের চিত্র পুরোটাই উল্টো। সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাক সহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম কমলেও ভিন্ন চিত্র পরিলক্ষিত হয় বাংলাদেশে। কারণ ধনী গরিব নির্বিশেষে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন ক্রয় করে তাদের চাহিদা মেটাতে পারে, সেজন্য পণ্যের দাম হয় নিম্নগামী। কিন্তু রমজান মাস এলেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, আর অজুহাত হিসেবে দেখানো হয় সরবরাহ কিংবা নগরবাসী একসাথে পাক্ষিক কিংবা মাসিক ভিত্তিক বাজার করার প্রেক্ষাপটকে। আমার কে আইসা কি বলবে, আমি সব টাকা দিয়ে ঠান্ডা করে তুই, আমি সেইভাবে আমি এন থেকে কামাই করুম 10 টাকা, আমি দেব 2 টাকা, তাতে আমার সমস্যা আছে কেন? বেগুন, শশা, তারপর ক্ষীরা, ভটভুটি এগুলো দাম একটু বেশি, আর অন্য সবজিগুলো আছে ওগুলোর দামটা অনেক কম। সৌদি আরবে কিন্তু এখন আপনি 40% 50% ডিসকাউন্ট চলে, কিন্তু আমাদের দেশে কিন্তু উল্টা। আমাদের দেশে ডিসকাউন্ট তো দূরে থাক, আরো পারে না যে আপনার আরো 50% এটার সাথে অ্যাড করে নিয়ে নিতে চায় আর কি। বৈশ্বিক পরিস্থিতি, ডলারের মূল্য, ডিভ্যালুয়েশন, ফ্রেট কস্ট, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি কারণে দ্রব্যমূল্য বাড়লেও দেশে উৎপাদিত পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। যেসব কর্পোরেট কোম্পানি বা বড় বড় ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করছে তা গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ নগরবাসীর। মানে এই যে খেজুরটা 500-600 টাকা করে 600 টাকা করে বিক্রি করে রমজান ছাড়া, এখন রমজান আসাতে 800-900 টাকাও বিক্রি করে অনেকে। অন্যান্য দেশের উদ্দেশ্য থাকে যেন রমজান মাসে কম লাভ কম করবো, এই দেশের উচিত লাভ বেশি করবে। অধিক মুনাফার আশায় প্রতি বছর রমজানের আগেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তুলতে পায়তারা চালান এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী মানুষের পরিবর্তন হলেও হাত বদল না হয় দাম বৃদ্ধির এ প্রতিযোগিতা চালাচ্ছেন দেদারছে, যার বাস্তব ব্যাখ্যা দিলেন ভোক্তা অধিদপ্তরের এই পরিচালক। কিন্তু বাংলাদেশে তার বিপরীত চিত্র আমরা দেখতে পাই, অর্থাৎ ব্যবসায়ীরা যেন কি করে সারা বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে যে কখন রমজান আসবে, আর ঠিক এই সময় সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়ে আমি প্রচুর পরিমাণে মুনাফা লাভ করব। দাম বৃদ্ধির অসুস্থ এই প্রতিযোগিতা নিয়ে কি বলছেন ইসলামী এই চিন্তাবিদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা প্রতারণা করে, যে কোনোভাবে প্রতারণা করে, বিশেষ করে এই হাদিসটা ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যারা প্রতারণা করে অন্যকে ঠকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আমার উম্মত নয়। এখানে রমজান আসলেই ব্যবসায়ীরা অতি মুনাফার আশায় তারা সব পণ্যের দাম বাড়িয়ে দেয়, তবে এই জন্য সিন্ডিকেটই অন্যতম দায়ী বলে মনে করেন ব্যবসায়ীরা। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। সকালে উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। চাঁদপুর ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির 3 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও 3 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। টাঙ্গাইলের কালীহাতিতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার কামাখ্যা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব সেতু থানায় নেওয়া হয়েছে। কোনো গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ার ভারত সীমান্তবর্তী বিজয়নগর উপজেলা ফলের রাজ্য হিসেবে পরিচিত। এই উপজেলায় রয়েছে লিচু, কাঁঠাল, মাল্টা, পেয়ারা সহ বিভিন্ন ফলের বাগান। চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকায় আপেল কুল, বাউকুল, বলসুন্দরী, কাশ্মীরি সুন্দরী এবং স্থানীয় বিভিন্ন জাতের কুলের চাষ হয়েছে। বাণিজ্যিকভাবে কুল বাগান করে অনেকেই পেয়েছেন সফলতা। প্রতিনিধি আপ-হম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। বিজয়নগরের মাটি বিভিন্ন রকমের ফল উৎপাদনের জন্য উপযোগী। এমন সম্ভাবনার হাত ধরেই এ মাটিতে বিভিন্ন প্রজাতির কুল চাষ হচ্ছে। তবে ফলন ভালো, খেতে মিষ্টি ও দাম বেশি পাওয়া যায় বলে কৃষকরা বাণিজ্যিকভাবে বলসুন্দরী জাতটিকে বেছে নিয়েছে। ন্যায্য মূল্য পাওয়া, অনুকূল আবহাওয়া ও অন্যান্য ফসলের তুলনায় খরচ এবং রোগবালাই কম হওয়ায় কুল চাষ প্রতি বছর বাড়ছে। অনেকে মৌসুমি চাষাবাদের পরিবর্তে নিজের জমিতে কুল চাষ করছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় 40 হেক্টর জমিতে বলসুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল এবং স্থানীয় বিভিন্ন জাতের কুলের আবাদ হয়েছে। এর মধ্যে বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নেই 8 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুল হয়েছে। এই বছর খুবই সুন্দর চমৎকার ফলন এসেছে এবং আমরা অনেক দূর থেকে রাইড করে আসছি বড়ি নেওয়ার জন্য। বড়ি খুবই সুস্বাদু এবং ফরমালিন মুক্ত। বাণিজ্যিক ছাড়াও অনেকে শখের বাড়ির আঙিনা ও জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করছেন। দুই কানি জায়গার মধ্যে প্রায় 45টা গাছ। এর মধ্যে আমরা প্রতি বছর প্রায় 2 লক্ষ টাকার মতন বড়ি বিক্রি করতে পারি। এই বাগানে বড়ি মানুষ নিয়ে হান বাজারে বিক্রি করি না। বড়ির কেজি 140, 30 দেয়, 150 দেয়। কৃষি বিভাগের এ কর্মকর্তা জানান, চলতি বছরে এই উপজেলা থেকে প্রায় 3 কোটি 20 লক্ষ টাকার কুল বিক্রি হবে। আমাদের প্রায় 40 হেক্টর জমিতে কুল চাষ হচ্ছে এবং আমরা যেটা দেখলাম প্রায় প্রতি হেক্টরে আমরা 10 মেট্রিক টন করে আমরা ফসল উৎপাদন করতে আমাদের কৃষকরা সক্ষম হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, চলতি বছরে জেলায় 194 হেক্টর জমিতে প্রায় 1500 মেট্রিক টন কুলের আবাদ হয়েছে। বড়ই বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 11 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই বছর কুল আবাদ হয়েছে 194 হেক্টর জমিতে। আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1500 মেট্রিক টন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।